আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা খুবই সামনে, একদম এক সপ্তাহেরও কম সময় আছে। তো এই সময়ের মধ্যে তোমাদের কিভাবে ইংরেজিতে সর্বোচ্চ মার্ক পাওয়া যায়, কারণ বৃত্তি পরীক্ষা খুবই কম্পিটিটিভ একটা পরীক্ষা, সেই পরীক্ষায় কিভাবে তোমরা একটা ভালো স্কোর করে ট্যালেন্ট পুলের বৃত্তিটা ছিনিয়ে আনতে পারো, সেই লক্ষ্যে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আজকে আমরা নিয়ে এসেছি প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশন ইংরেজি অংশের। এবং আমি তোমাদের সঙ্গে আছি আব্দুল্লাহ সাদমান জামি ভাইয়া। আমি 10 মিনিট স্কুলে ইংরেজি পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো চলো কথা না বাড়িয়ে, যেহেতু আমাদের সময় খুবই কম এবং প্রত্যেকটি সময় অনেক বেশি মূল্যবান, তাই তোমাদের সাজেশন ক্লাসটি আমরা আজকে খুব দ্রুত নিয়ে নিব এবং সাজেশন ক্লাসটা তোমরা বারবার দেখবে, কারণ বলা যায় না এখান থেকে হয়তো অনেকগুলো তোমরা কমন পেয়ে যেতে পারো। এই সাজেশন ক্লাসটাই আমরা, যেহেতু তোমাদের 25 মার্কস আছে, সেই 25 মার্কসের মধ্যে 15 মার্ক এমসিকিউ আকারে আসতে পারে সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজ থেকে। তো আমরা তোমাদের পাঠ্য বইয়ের একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর সিন প্যাসেজ আমরা নিয়ে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছ আমরা উত্তরও কিন্তু দিয়ে দিয়েছি। নর্মালি এটা হয় না, উত্তরটা আমরা পরে দিই স্লাইডের, বাট এক্ষেত্রে তোমাদের সময় যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করেছি তোমাদের সময় যেন একদম নষ্ট না হয়, তাই আমরা কোশ্চেনের সঙ্গে অ্যান্সারটা যুক্ত করে দিয়েছি যেন তোমাদের সময়টা কম লাগে এবং তোমরা খুব দ্রুত জিনিসটা দেখে ফেলতে পারো। ওকে, Seema and Jessica are talking at A/N dash. সীমা এবং জেসিকা, তোমাদের টেক্সট বইয়ের এটা একদম কোশ্চেন, টেক্সচুয়াল কোশ্চেন, টেক্সট বই থেকে এসেছে। আমি একদম তোমাদের জন্য সহজ করে সুন্দরভাবে বলছি। সীমা এবং জেসিকা তারা দুইজন কথা বলছে। কোথায় কথা বলছে? তারা কিন্তু রেলওয়ে স্টেশনে কথা বলছিল, অর্থাৎ তারা ট্রেন স্টেশন বা রেল স্টেশন যে আছে সেখানে দাঁড়িয়ে তারা কথা বলছিল। এটার আর কোনো কনফিউশন থাকার কথা না। তারা এয়ারপোর্টে কথা বলেনি, তারা বাস টার্মিনালে কথা বলেনি, তারা লঞ্চ টার্মিনালেও কিন্তু কথা বলেনি। তারা কথা বলছিল কোথায়? রেল স্টেশনে। একদম কিন্তু ভুলে যাওয়া যাবে না। চলে যাচ্ছে পরেরটাই। হ্যাভ আ গুড জার্নি। হিয়ার জার্নি ইজ অ্যান নাউন। আচ্ছা, নাউন তো উত্তর তোমরা জানলে, কিন্তু কেন নাউন উত্তর হলো এটি জানা কিন্তু খুবই জরুরি। একটা গ্রামাটিক্যাল যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা তোমরা যদি ভালোভাবে জানো তাহলে কিন্তু কোনো কিছু মুখস্থ করতে হবে না, খুব সহজেই তোমরা বের করতে পারবে। দেখো, একটা নর্মাল রুলস আছে। রুলসটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ একটা সেন্টেন্স স্ট্রাকচারে মনে রাখবে নাউনের আগে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে বিপরীতভাবে যদি আমি বলতে চাই অ্যাডজেক্টিভের পরে কি বসে? অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এই যে দেখো এখানে গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। গুডটা কি একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে তাহলে যে ওয়ার্ডটা আছে সেটা কি হবে? নাউন হবে। কি হবে? নাউন হবে, কারণ গুডটা একটা অ্যাডজেক্টিভ। কারণ গুড দ্বারা কি বোঝাচ্ছে? ভালো বোঝাচ্ছে। কারো যদি আমরা দোষ গুণ অবস্থা বোঝাই সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডজেক্টিভ কার দোষ গুণ অবস্থা বোঝায়? অ্যাডজেক্টিভ নাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। এই জন্য কিন্তু নাউন এবং অ্যাডজেক্টিভ পাশাপাশি বসে এবং অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। দ্যাটস ওয়াই এটার উত্তর হবে হচ্ছে জার্নি একটি নাউন। জার্নি কি? একটি নাউন, কারণ এটি কার পরে বসেছে? অ্যাডজেক্টিভের পরে বসেছে। উত্তর তো পেয়ে গেলা, ব্যাখ্যা সহ উত্তর কিন্তু জানতে হবে, সেটা আমি দিয়ে দিলাম। চলে যাচ্ছি পরের উত্তরটায়। চট্টগ্রাম ইজ জেসিকাস হোম টাউন। জেসিকা তো একজন বিদেশি, তো তার হচ্ছে হোম টাউন চট্টগ্রাম হওয়ার কথা না, তার মাদারল্যান্ডও চট্টগ্রাম হওয়ার কথা না, জন্মভূমি না, তার ডেস্টিনেশন, অর্থাৎ সে সেখানে কি, সেটা তার গন্তব্য, সে সেখানে যেতে চায়। তার বার্থ প্লেসও কিন্তু চট্টগ্রাম না। হোম টাউন বা মাদারল্যান্ড, বার্থ প্লেস, এগুলো অনেকটা সিনোনিমাস, মানে একই অর্থ কিন্তু প্রদান করছে। অর্থাৎ যেটা মানুষ যেখানে জন্মগ্রহণ করে ওটাকে মানুষ কি বলে? যেটা আমার হোম টাউন, এটা আমার জন্মভূমি, এটা আমার মাদারল্যান্ড। বাট একমাত্র ডিফারেন্ট অ্যান্সারটা কোথায় আছে? ডেস্টিনেশন। ডেস্টিনেশন শব্দের অর্থ কি? গন্তব্য। ডেস্টিনেশন শব্দের অর্থ কি? গন্তব্য। গন্তব্য মানে মানুষ যেখানে পৌঁছাতে চায়, মানুষ যেখানে যেতে চায়। ধরো ঘুরতে যাচ্ছে সে চট্টগ্রামে, তাহলে চট্টগ্রাম ইজ জেসিকাস ডেস্টিনেশন। একদম উত্তর কিন্তু পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে যাবে, পরীক্ষার হলে গিয়ে ঝট করে মনে পড়বে, এবং যে যত দ্রুত কারেক্ট আনসার করতে পারবে তার বৃত্তি পাওয়ার চান্স কিন্তু তত বেড়ে যাবে। মনে রাখবে, এবার কিন্তু মাত্র 20% স্টুডেন্ট স্কোপটা পাচ্ছে, এর জন্য মেধাবীদের মাঝখানে কিন্তু লড়াইটা হবে, তাই নিজের প্রিপারেশনটা খুবই সলিড করতে হবে। পুরো ক্লাসটা বারবার দেখবে, যতবার দেখবে তোমার মধ্যে কিন্তু তত ভালো কনফিডেন্স তৈরি হবে, আত্মবিশ্বাস তৈরি হবে। বোথ সীমা অ্যান্ড জেসিকা আর ড্যাশ মিটিং ইচ আদার। দেখো, সীমা এবং জেসিকা একজন আরেকজনের সাথে দেখা করে কি হয়েছে? ভালো লেগেছে, তাই না? তাহলে হ্যাপি অর্থ ভালো। আমরা যেগুলো উত্তর হয়নি, কেন হয়নি সেটা অ্যানালাইসিস করব। দেখো, ডিস্টার্ব অর্থের অর্থ কি? বিরক্ত। ডিস্টার্ব অর্থ হচ্ছে বিরক্ত। এক্সাইটেড শব্দের অর্থ উত্তেজিত। এক্সাইটেড শব্দের অর্থ কি? উত্তেজিত। অ্যাংরি শব্দের অর্থ কি? রাগান্বিত। অ্যাংরি শব্দের অর্থ কি? রাগান্বিত। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? হ্যাপি। সীমা এবং জেসিকা একজন আরেকজনকে দেখে কি হয়েছিল? তারা অনেক খুশি হয়েছিল। চলে যাচ্ছে পরেরটায়। জেসিকা
ইজ অন এ ড্যাশ উইথ হার ফাদার। জেসিকা তার বাবার সাথে কোথায় গিয়েছিল? তার বাবার সাথে একটা হলিডেতে গিয়েছিল। দেখো স্টাডি ট্যুর, বাবার সঙ্গে কেউ স্টাডি ট্যুরে যায় না। স্টাডি ট্যুরে কার সঙ্গে যায়? স্টাডি ট্যুরে ব্যাচমেটদের সঙ্গে যায়। পিকনিকে কি তোমার হচ্ছে বাবার সাথে যায়? যেতে পারে, কিন্তু নর্মালি এখানে কিন্তু আমাদের হলিডে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? হলিডে বোঝাচ্ছে। সার্ভে, বাবার সাথে কেউ সার্ভে করতে যায় না। সার্ভে মানে হচ্ছে সমীক্ষা। সমীক্ষা মানে হচ্ছে কোনো কিছু নিয়ে তুমি ধরো ফিল্ড ওয়ার্ক করতে গেলা, মাঠে গিয়ে কোনো কিছু নিয়ে তথ্য সংগ্রহ করলে যে এই এলাকায় কয়জন তোমার কৃষক আছে, এটা একটা সার্ভে। কেউ কিন্তু বাবার সঙ্গে সার্ভে নর্মালি করে না। তাহলে কি হবে? হলিডে। কি হলিডে? বাবার সঙ্গে ছুটি কাটাতে এসেছে। পরেরটা, দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ ইন দ্য ড্যাশ। ল্যাঙ্গুয়েজ ক্লাব কোথায়? ল্যাঙ্গুয়েজ ক্লাবটা কিন্তু শহরে অবস্থিত। গ্রামে নর্মালি ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে না, খুবই রেয়ার। বাংলাদেশে তো নাই কোনো গ্রামে হয়তো ল্যাঙ্গুয়েজ ক্লাব। রিভার ব্যাঙ্ক, নদীর তীরে, নদীর তীরেও না, স্কুলেও না। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? টাউন। সঠিক উত্তর কোনটা হচ্ছে? টাউন। ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ ইন দ্য টাউন। ল্যাঙ্গুয়েজ ক্লাব মানে যেখানে ভাষা শেখানো হয়, যেমন 10 মিনিট স্কুলে কিন্তু পেয়ে যাচ্ছে 10 মিনিট স্কুল ল্যাঙ্গুয়েজ ক্লাব। গুড আইডিয়া। হেয়ার গুড ইজ এ অবলিক অ্যান। দেখো গুড আইডিয়া, আমি তোমাদেরকে একটু আগে কি শিখিয়েছিলাম? একটু আগে শিখিয়েছিলাম যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। একটা সেন্টেন্সে সবসময় নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। দেখো এই গুড আইডিয়া, এখানে আইডিয়া মানে কি? বুদ্ধি। আইডিয়া মানে কি? বুদ্ধি। তাহলে এটা কি? কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে নাউন। এটা কি? নাউন। নাউনটা দেখো, আইডিয়াটা কেমন, বুদ্ধিটা কেমন? ভালো, গুড। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনকে মডিফাই করেছে। আইডিয়াটা কেমন? খুবই ভালো আইডিয়া। ঠিক আছে, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। খুব সিম্পল, এখন থেকে কিন্তু এগুলো শিখতে হবে। তাহলে ভবিষ্যতে ইংরেজিতে কখনোই আটকাবে না। 10 মিনিট স্কুল সবসময় তোমাদের ইংরেজিকে শানিত করতে আমরা আছি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সঙ্গে। চলে যাচ্ছি পরবর্তী। দ্য ইলাবোরেশন অফ ডিভিডি ইজ। ইলাবোরেশন শব্দের অর্থ হচ্ছে তোমার পূর্ণরূপ। ইলাবোরেশন, এই যে দেখো পূর্ণরূপ। ডিভিডি, এটা আগেকার দিনে হচ্ছে অনেক চালু ছিল, এখন এটা আমরা একটু কম দেখি, যেহেতু হচ্ছে এটার প্রচলনটা কমে গেছে। ডিজিটাল ভিডিও ডিস্ক। ডিজিটাল ভিডিও ডিস্ক মনে রাখবে, নট ডিজিটাল ভিডিও ডাটা। ভিজুয়াল ডিস্ক, ডিজিটাল ভিডিও ডিস্ক। আগে ছিল এরকম, যে এরকম গোল গোল ডিস্ক ছিল, এগুলো যে মেশিনে থাকতো সেটাকে বলতো ডিভিডি প্লেয়ার। পরবর্তী অংশে চলে যাচ্ছি। সীমা অ্যান্ড তমাল ড্যাশ স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। সীমা অ্যান্ড তমাল ড্যাশ স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। সীমা এবং তমাল বন্ধু বান্ধবের সাথে ইংরেজিতে কথা বলে। দেখো সীমা এবং তমাল কিন্তু মাঝে মধ্যেই বন্ধু বান্ধবের সাথে ইংরেজিতে কথা বলে। এটা টেক্সট বইয়ের থেকে তোমরা জানো যে এসেছে। তাহলে অলওয়েজ, সবসময় বলে না, কারণ তাদের কি মাতৃভাষা বাংলা, তাহলে তো তারা অলওয়েজ কোথায় কথা বলবে? বাংলায় কথা বলবে। মাঝে মধ্যে তারা কি করবে? বন্ধু বান্ধবের সাথে কথা বলবে। হার্ডলি মানে কদাচিৎ। হার্ডলি মানে কি? খুবই কম। এটাকে বলে কদাচিৎ বা খুবই কম, রেয়ার। কদাচিৎ, খুবই কম বা কদাচিৎ। অফেন মানে মাঝে মধ্যে। অফেন মানে কি? মাঝে মধ্যে। আর ইউজুয়ালি মানে হচ্ছে রেগুলারলি, এরকম বোঝায়। তাহলে অফেন উত্তর হবে। সীমা অ্যান্ড তমাল অফেন স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। চলে যাচ্ছি পরবর্তী অংশটাই। অ্যান্ডি স্মিথ বয়সে ছোট নাকি বড়? অ্যান্ডি স্মিথ কিন্তু ছিল ইয়াং, সীমাদের মতো বয়সে ইয়াং ছিল। অ্যান্ডি স্মিথ ইজ ইয়াং ইন এজ। ওল্ডও না, চাইল্ডও না, মিডল না। মিডল মানে হচ্ছে মধ্যবয়স্ক। ধরো হচ্ছে 30 বছর, 40 বছর, বলে মধ্যবয়স্ক। ইয়াং মানে হচ্ছে মানে ধরো মানে শিশুও না, কিন্তু শিশুর চেয়ে বড়, কিশোর এরকম, বা যুবক, তরুণ। দ্য বুক রেড বাই অ্যান্ডি স্মিথ ইজ রিলেটেড টু। অ্যান্ডি স্মিথ যে বইটি পড়ছিল, যারা টেক্সট বই পড়েছিল তাদের কিন্তু ভুলে যাওয়ার কথা না, বইটা কি রিলেটেড পড়েছিল? সে বাংলাদেশ রিলেটেড বই পড়েছিল, তাই না? ইউনিভার্স মানে হচ্ছে মহাবিশ্ব। ইউনিভার্স মানে কি? মহাবিশ্ব। তাহলে মহাবিশ্ব রিলেটেড, পুরো পৃথিবী সম্পর্কিত বই সে পড়েনি। দ্য ওয়ার্ল্ড, বিশ্ব সম্পর্কে সে বই পড়েনি। সে কী সম্পর্কে পড়েছে? বাংলাদেশ সম্পর্কে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোনো বই পড়েনি, কারণ সে তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার তার নতুন করে কোনো দরকার নেই। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অ্যান্ডি স্মিথ ওয়ার্কস উইথ আ ড্যাশ অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট মানে কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে হচ্ছে এনজিও। নন, এনতে নন, জিতে গভর্নমেন্ট, ওতে অর্গানাইজেশন। এটা মানে হচ্ছে বেসরকারি সংস্থা। এটা মানে কি? নন গভর্নমেন্ট, বেসরকারি মানে যেটা সরকারি নয়,
বেসরকারি সংস্থার সাথে কাজ করেন। অ্যান্ডি স্মিথ কী করেন? একটা বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করেন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। অ্যান্ডি স্মিথ একটা বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করেন। চলে যাচ্ছি, সরি। অ্যান্ডি অ্যান্ড তমাল আর টকিং টু কি? একজন আরেকজনের সাথে যদি কথা বলে তখন সেটাকে বলে, দুইজন কথা বললে বলে ইচ আদার। কি বলে? ইচ আদার। ইচ আদার, দুইজন দুজনের সাথে কথা বলছে, তাহলে ইচ আদার। অডিয়েন্স মানে দর্শক, দর্শকের সাথে কথা তারা বলেনি। লাইব্রেরিয়ানের সাথে কথা বলেনি। সীমার সাথেও কথা বলেনি। কার সাথে কথা বলছিল? ইচ আদারের সাথে কথা বলছিল। অ্যান্ডি অ্যান্ড তমাল আর টকিং টু ইচ আদার। তমাল ড্যাশ টু মিট অ্যান্ডি লেটার। তমাল অ্যান্ডির সাথে মিট করতে চেয়েছিল, পরবর্তীতে চেয়েছিল অ্যান্ডির সাথে কথা বলতে। তমাল ওয়ান্টস টু মিট অ্যান্ডি লেটার, তাই না? তমাল অ্যান্ডির সাথে পরবর্তীতে দেখা করতে চেয়েছিল, তাহলে ওয়ান্টস মানে তমাল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যুক্ত হয়। তমাল কি অ্যান্ডিকে ডিসলাইক, অ্যান্ডির সাথে দেখা করতে অপছন্দ করেছিল এমন কোনো কথা টেক্সট বইয়ে আছে? নাই কিন্তু। তমাল রিফিউজ, রিফিউজ মানে কি? আচ্ছা লিখে দিয়ে এগুলো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ডিসলাইকস মানে অপছন্দ করা, রিফিউজেস মানে প্রত্যাখ্যান করা, ডিসঅ্যাগ্রিজ মানে হচ্ছে তোমার একমত না হওয়া, মানে একমত পোষণ না করা। সেক্ষেত্রে উত্তর কোনটি হবে? উত্তর হবে হচ্ছে তমাল ওয়ান্টস টু মিট অ্যান্ডি লেটার। পরবর্তী, তমাল ফিল সরি ফর হিজ ড্যাশ টু গো উইথ অ্যান্ডি। তমাল দুঃখ বোধ করলো, দুঃখিত হয় না, এটা বলে দুঃখিত হয়, এটা হবে দুঃখিত, দুঃখিত হয়। কেন দুঃখিত হয়? উইলিংনেস, উইলিংনেস মানে তো ইচ্ছা। সে যদি তমাল যদি অ্যান্ডির সাথে যেতে ইচ্ছাই করতো তাহলে কি সে আর দুঃখ বোধ করতো? যেতে পারেনি, কোনো একটা সিচুয়েশনের কারণে তমাল অ্যান্ডির সঙ্গে দেখা করতে যেতে পারেনি, এই জন্য সে দুঃখ বোধ করেছে। সেটাকে আমরা কি বলবো? ইনক্যাপাবিলিটি মানে হচ্ছে অক্ষমতা। সে চাওয়া সত্ত্বেও অ্যান্ডির সঙ্গে যেতে পারে, এটাকে বলতেছে ক্যাপাবিলিটি মানে ক্ষমতা, আর ইনক্যাপাবিলিটি মানে অক্ষমতা। আনউইলিংনেস মানে অনিচ্ছা, যেতে চায় না। উইলিংনেসের অ্যান্টোনিম, এই যে উপরে আছে উইলিংনেস, এটার অ্যান্টোনিম হচ্ছে আনউইলিংনেস। আর রিজেকশন মানে হচ্ছে প্রত্যাখ্যান। রিজেকশন মানে কি? প্রত্যাখ্যান। দেখো এখানে আমি তোমাদেরকে একটু পার্টস অফ স্পিচ শেখাই। মনে রাখবে শেষে TION থাকলে সেটা কি হয়? নাউন হয়। তাহলে রিজেকশন কোন পার্টস অফ স্পিচ? নাউন। শেষে নেস থাকলে কোন পার্টস অফ স্পিচ হয়? নাউন হয়। তাহলে রিজেকশনও একটা নাউন। শেষে ITY থাকলে কোন পার্টস অফ স্পিচ হয়? নাউন হয়। আর নেস থাকলে তো অলরেডি বলেছি নাউন হয়। সো নেস, ITY, TION এগুলো সবগুলো থাকলে আমরা সেটা কোন পার্টস অফ স্পিচ ধরবো? নাউন ধরবো। খুব একটা চমৎকার ট্রিক্স কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিলাম। এই জিনিসগুলো জানলে কিন্তু ইংরেজি জানা অনেক বেশি সহজ হয়ে যায়। ইট ইজ ড্যাশ ফর তমাল টু টেক দ্য মেডিসিন টু হোম। ইট ইজ আর্জেন্ট ফর তমাল। তমালের জন্য এটা জরুরি ছিল। কী ছিল? জরুরি ছিল ওষুধ নিয়ে যাওয়া, এই জন্যই তো সে অ্যান্ডির সাথে যেতে পারেনি, জরুরি ছিল। অপশনাল মানে কি? অপশনাল মানে হচ্ছে কোনো একটা কিছু তোমার হাতে অপশন আছে, তুমি এটা চাইলেও করতে পারবা, না চাইলেও না করলেও হবে। তাহলে অপশনাল মানে হচ্ছে যে তার জন্য এটা কি ছিল? অপশনাল মানে হচ্ছে অপশন মানে কোনো কিছু করার বিকল্প থাকা। আর ইউজলেস মানে হচ্ছে কোনো কিছু যদি তুমি মানে তোমার করা কি হয়, মানে সফল না হয়, বা কোনো কিছু করা তোমার জন্য যথার্থ না হয়, ইউজলেস। আর ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। ডিফিকাল্ট মানে কি? কঠিন। তাহলে কি হবে? ইট ইজ আর্জেন্ট ফর তমাল। তমালের জন্য খুবই জরুরি ছিল যে সে বাসায় ওষুধগুলো নিয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখি। তমাল ওয়ান্টস টু ড্যাশ অ্যান্ডি অ্যাট দ্য ফেয়ার লেটার। তমাল পরবর্তীতে বললো অ্যান্ডিকে যে আমি পরবর্তীতে মেলায় গিয়ে তোমার সঙ্গে আমি কি করব? দেখা করব। তাহলে তমাল ওয়ান্টস টু ড্যাশ, তমাল ওয়ান্টস টু দেখো, টু মানে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হলো দেখবা কোনো সেন্টেন্স স্ট্রাকচারে যদি 2 + V1 থাকে সেটাকে আমরা কি বলি? ইনফিনিটিভ। ভালোভাবে খাতায় নোট করে নিতে পারো, এটিকে বলে ইনফিনিটিভ। দেখো তাহলে কিন্তু অনেকে মনে করতে পারে যে ভাইয়া তমাল আছে তাহলে এখানে মিক্স করে দিই, না, 2 থাকলে সবসময় কি হয়? V1 হয়, আর এটাকে বলেই আমরা ইনফিনিটিভ। তাহলে তমাল ওয়ান্টস টু
মিট অ্যান্ডি অ্যাট দ্য ফেয়ার লেটার। তমাল অ্যান্ডির সঙ্গে মেলায় পরবর্তীতে দেখা করতে চাইলো। নট সি অফ, সি অফ মানে বিদায় জানানো, সি অফ মানে কি বিদায় জানানো, মানে হচ্ছে তোমরা যদি কোথাও ঘুরতে যাও, ধরো প্লেনে করে যাচ্ছ, তোমাকে এয়ারপোর্টে সি অফ করতে আসে। নো মানে হচ্ছে জানা, এন্টারটেইন মানে হচ্ছে আনন্দ দেওয়া। ধরো তমাল অ্যান্ডির সামনে নাচলো, তাহলে সেটা হবে এন্টারটেইন, তাই না? তাহলে নাচতে তো আর চাইনি, মিট করতে চাইছে। তমাল ওয়ান্টস টু মিট অ্যান্ডি অ্যাট দ্য ফেয়ার লেটার। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। অ্যান্ডি ইন্ট্রোডিউসেস ড্যাশ উইথ হিজ কলিগস। অ্যান্ডি তার সহকর্মীদের সঙ্গে তমালকে পরিচয় করিয়ে দিল। কলিগস মানে হচ্ছে সহকর্মী। দেখো, মিস্টার শাহের সাথে পরিচয় করে দেয়নি, মিসেস হায়দারের সাথে পরিচয় করে দেয়নি, মিসেস স্মিথের সাথে পরিচয় করে দেয়নি, কার পরিচয় করে দিচ্ছে? অ্যান্ডি ইন্ট্রোডিউসেস তমাল উইথ হিজ কলিগস। অ্যান্ডি ইন্ট্রোডিউসেস তমাল উইথ হিজ কলিগস। পরবর্তী প্রশ্নে চলে আসছি। মিস্টার স্মিথ ইজ অ্যান ড্যাশ বাই প্রফেশন। তিনি কি? জনাব স্মিথ পেশায় একজন শিক্ষক। পেশায় একজন শিক্ষক। তিনি চিকিৎসকও নন, ইঞ্জিনিয়ারও নন, আর্টিস্টও নন। এগুলো কিন্তু একদম ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ এবং আত্মস্থ থাকতে হবে। এগুলো কিন্তু ভুলে যাওয়া যাবে না, কারণ একটা মার্ক যদি তুমি পরীক্ষার হলে মিস করো, তাহলে কিন্তু কি হবে, তোমাকে কয়েকশো জনের, কয়েক হাজার জনেরও পিছিয়ে ফেলতে পারে। কারণ পরীক্ষায় কিন্তু মাত্র 25 মার্কস থাকছে ইংরেজিতে, প্রত্যেকটা সাবজেক্টে 25 মার্ক। সো এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি একটা মার্কও যেন না হারাও, কারণ কম্পিটিশানটা এখন শুধুমাত্র কি হবে, ক্লাসের টপারদের মধ্যে হবে। সো টপারদের মধ্যে তুমি টপার কিনা, বেস্টদের মধ্যে বেস্ট কিনা, এটা কিন্তু এখন আমরা দেখতে পারবো এই পরীক্ষার মাধ্যমে। হাই এভরিবডি, হিয়ার এভরিবডি ইন্ডিকেটস অ্যান্ডিস ড্যাশ। আচ্ছা, দেখো, অ্যান্ডি যখন তমালের সাথে তার কলিগদের পরিচয় করিয়ে দিতে চাচ্ছে, তার সহকর্মীদের পরিচয় করিয়ে দিতে চাচ্ছে, তখন সে কলিগরা তার সাথে আছে, তাদের দিকে তাকিয়ে বলছে হাই এভরিবডি, দিস ইজ তমাল। সো হাই এভরিবডি দ্বারা কার পরিচয় বোঝাচ্ছে? হাই এভরিবডি দ্বারা সে তার সব সহকর্মীদেরকে সম্বোধন করেছে। কি বোঝাচ্ছে? কলিগসদেরকে বুঝিয়েছে। মিস্টার স্মিথের সঙ্গে তার প্যারেন্টস ছিল না, তার রিলেটিভস ছিল না, তার ফ্রেন্ডসরাও ছিল না। কারা ছিল? সহকর্মীরা ছিল। ঠিক আছে, এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। পরবর্তীটা, ড্যাশ টিচেস ইংলিশ ইন অ্যান ইনস্টিটিউশন। কে পড়ায়? আমরা একটু আগে পড়লাম মিস্টার স্মিথ একজন টিচার, তাহলে তিনি কি করায়? তিনি টিচেস, তিনি পড়ায়। তাহলে কে সেটা? মিস্টার স্মিথ। তিনি ইংরেজি পড়ায় একটা প্রতিষ্ঠানে, তিনি কী করেন? ইংরেজি পড়ান। অল দ্য কলিগস অফ অ্যান্ডি রিসিভ তমাল। তার সকল সহকর্মীদের সঙ্গে, অর্থাৎ অ্যান্ডি স্মিথ যখন তার সব কলিগদেরকে, সহকর্মীদেরকে বললেন যে হ্যালো দেখো এটা হচ্ছে তমাল, তখন সবাই কি তমালের সঙ্গে রাগ করলো? হোস্টাইলি মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন হয়ে থাকা। হোস্টাইলি মানে কি? হোস্টাইল মানে হচ্ছে শত্রু, আর হোস্টাইলি এটা হচ্ছে শত্রু ভাবাপন্ন ভাবে। এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। দেখো, মনে রাখবে যে তোমাদেরকে এখন আরও একটা ট্রিক শিখিয়ে দিই। নাউনের সাথে ly থাকলে, নাউনের সঙ্গে যদি ly থাকে সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সঙ্গে যদি ly যুক্ত থাকে সেটা কি হয়? অ্যাডভার্ব। কি হয়? অ্যাডভার্ব। তাহলে এখানে কর্ডিয়াল, কর্ডিয়াল মূল শব্দ যদি আমরা ভাঙি, কর্ডিয়াল শব্দের অর্থ আন্তরিক, তাহলে কর্ডিয়াল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত করলে কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে কর্ডিয়ালি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্বকে মডিফাই করে। দেখো, রিসিভ ভার্বটাকে তুমি যদি প্রশ্ন করো যে তমালকে কিভাবে রিসিভ করলো, তাহলে উত্তর দিবে কর্ডিয়ালি, আন্তরিকভাবে। তাহলে আমরা বুঝলাম যে ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কি দ্বারা, কাকে দ্বারা, কেন দ্বারা, এখানে হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে হাউ অল দ্য কলিগস অফ অ্যান্ডি রিসিভ তমাল। দ্য অ্যান্সার উড বি কর্ডিয়ালি, আন্তরিকভাবে। রাফলি মানে কঠোরভাবে, কঠোরভাবে করেনি। অ্যাংরিলি মানে কি? রাফলি মানে কঠোরভাবে, অ্যাংরিলি মানে রাগান্বিতভাবে। অ্যাংরিলি মানে কি? রাগান্বিতভাবে। তাহলে উত্তর হবে হচ্ছে কর্ডিয়ালি। সৈকত লিভস ইন ড্যাশ। সৈকত লিভস ইন ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বগুড়া। সৈকত লিভস ইন বগুড়া, নট ঢাকা, নট খুলনা, নট ময়মনসিংহ। সৈকত লিভস ইন বগুড়া। বগুড়ায় কার কার আছো তারা হচ্ছে কমেন্ট করে জানাবে এই ভিডিওতে। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস। অবশ্যই সৈকত কি? তার বাবা মার সঙ্গেই বাস করে। তার যে বয়স, বাবা মা ছাড়া আর কার সঙ্গে বাস করবে, তাই না? পরবর্তী, হোয়াট কাইন্ড অফ স্টুডেন্ট ইজ সৈকত? সৈকত কেমন স্টুডেন্ট? ব্রাইট স্টুডেন্ট,
ব্যাড স্টুডেন্ট, উইক স্টুডেন্ট, গুড স্টুডেন্ট। সৈকত ছিল একজন গুড স্টুডেন্ট। ব্রাইট স্টুডেন্টটা উত্তর কেন হবে না? ব্রাইট মানে উজ্জ্বল ছাত্র, এখানে গুড স্টুডেন্টটা সরাসরি কি বইয়ের মধ্যে আছে, এই জন্য সেটাই সঠিক উত্তর হবে। পরবর্তী, সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ কি? ইংরেজি। বাংলাদেশের অধিকাংশ মানুষের কমন সমস্যা কি? ইংরেজি। সব সাবজেক্টে ঠিক আছে, কিন্তু ইমপ্রুভমেন্ট দরকার কোন সাবজেক্টে? ইংরেজিতে। তাহলে সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, নট বাংলা, নট অ্যারাবিক, নট ম্যাথমেটিক্স। পরবর্তী, মিসেস মনোয়ারা ইসলাম এনজয়েস টু রিড, টু সি ইউ, টু ওয়াচ টিভি, টু কুক। তিনি কী করেন? টু সি ইউ করতে পছন্দ করেন, সেলাই করতে পছন্দ করেন। ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম তার অবসর সময় কী করেন? রাইট স্টোরি, তিনি গল্প লেখেন। তিনি নিউজ পেপার পড়েন না, বই পড়েন না, তিনি করেন গল্প লিখেন। তিনি চিঠিও লিখেন না, কি লিখেন? গল্প লিখেন। খুব ভালোভাবে মনে রাখতে হবে, কেউ যেন পরীক্ষার হলে দিয়ে এসো না চিঠি লিখেন, কেউ দিয়ে এসো না তিনি তো বয়স্ক মানুষ তাহলে মনে হয় নিউজ পেপার পড়ে না, তিনি কী করেন? স্টোরি লেখেন। ইন ইজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরি। পরবর্তী প্রশ্ন চলে আছে, সৈকত ইজ এ গুড স্টুডেন্ট, হিয়ার গুড ইজ, দেখো গুড কোন পার্সন? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে নাউন। আর আমি বলেছি নাউনের আগে কী বসে? সবসময় অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে নাউনকে কী করে? মডিফাই করে। কী করে? মডিফাই করে, অর্থাৎ বিশেষায়িত করে, নাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। তাহলে সৈকত যে একটা ভালো স্টুডেন্ট, এটা কি সৈকতের একটা কিন্তু গুণ, সৈকতের একটা গুণ। তাহলে গুণ বোঝাইলে আমরা কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন চলে আসছে, তমাল টক্স টু ড্যাশ অ্যাট ফার্স্ট। তমাল প্রথমে কার সঙ্গে কথা বলেছিল? তমাল প্রথমে সীমার সঙ্গে কথা বলেছিল। তমাল প্রথমে কার সঙ্গে কথা বলেছিল? সীমার সঙ্গে। নট নাসরিন, নট সিজু, নট রিপোর্টার্স। পরবর্তী প্রশ্ন চলে আছে, ইটস মাই প্লিজার, হিয়ার প্লিজার ইজ অ্যান, দেখো প্লিজার হচ্ছে নাউন। প্লিজার কি? নাউন। কোন পার্টস অফ স্পিচ? নাউন। এটা তার আগে আছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, ঠিক আছে? আই, মি, মাই, মাইন, পজিটিভ অ্যাডজেক্টিভ। তমাল আস্ক সীমা অ্যাবাউট হার, তমাল সীমাকে কি জিজ্ঞেস করেছিল? শুধু নাম, শুধু ক্লাস না, নেম অ্যান্ড ক্লাস দুটোই জিজ্ঞাসা করেছিল। নেম অ্যান্ড স্কুল কিন্তু জিজ্ঞাসা করেন, কি জিজ্ঞাসা করেছিল? নেম অ্যান্ড ক্লাস। কি জিজ্ঞাসা করেছিল? নেম অ্যান্ড ক্লাস, নট নেম অ্যান্ড স্কুল। পরবর্তী প্রশ্ন, সীমা লাইকস টু ওয়াক ইন দ্য পার্ক, দ্য লেজার, নট আফটারনুন, দ্য মর্নিং, দ্য সামার। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ইজ অলসো আ ফেভারিট পাস টাইম ফর সীমা। সীমার জন্য একটা ফেভারিট পাস টাইম বা অবসর সময় কি? গান গাওয়া, সিঙ্গিং, নট ড্যান্সিং, নাচা না, নট ফিশিং, মাছ মারা না, নট সার্ফিং, সার্ফিং মানে সমুদ্র সৈকতের মধ্যে ওই যে সার্ফিং করে, সমুদ্রের স্রোতের উপরে উপরে ঢেউর উপরে কাঠের বোর্ড দিয়ে, সেটাকে বলে সার্ফিং। তাহলে সীমার অবসর সময় একটা ফেভারিট কাজ কি? একটা ফেভারিট কাজ হচ্ছে গান গাওয়া। পরবর্তী প্রশ্ন, ড্যাশ লিভস ইন দ্য ইউনাইটেড কিংডম। সীমার কে যুক্তরাজ্যে, মানে গ্রেট ব্রিটেন, তারপরে হচ্ছে তোমার স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, এগুলা সব মিলে ইংল্যান্ড, স্কটল্যান্ড মিলে যুক্তরাজ্য বলে এটাকে, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমে কে বাস করে? সীমার কাজিন বাস করে। কে বাস করে? সীমার কাজিন বাস করে। বিজুর কেউ বাস করে না, সীমা তো নিজে বাস করে, সীমা বাংলাদেশে বাস করে। তাহলে কে থাকে? তার কাজিন। পরবর্তী প্রশ্ন, সীমা ইউজেস ইন্টারনেট টু ড্যাশ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড। সীমা ইন্টারনেট ব্যবহার করে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে। টু কিপ কানেক্টেড, দেখো টু এর পরে কী হবে? টু এর পরে V1 কিপ, কিপ কিন্তু ভার্বের বেসিক ফর্ম। কিপ কি? ভার্বের বেসিক ফর্ম। সেই ইন্টারনেট ব্যবহার করে পুরো পৃথিবীর সাথে সংযোগ রক্ষা করতে। তোমরা যারা ফেসবুকে ধরো মেসিকে ফলো করো, এমবাপ্পেকে ফলো করো, তোমরা কি করছো? বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করছো। মেসি সেই আর্জেন্টিনাতে বসে কী পোস্ট দিচ্ছে, ফ্রান্সে বসে পিএসজিতে বসে কী পোস্ট দিচ্ছে, তোমরা কিন্তু দেখতে পারছো। তাহলে তোমাদের মতো সীমাও কী করে? পুরো বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখার জন্য, কিপ কানেক্টেড থাকার জন্য সে ব্যবহার করে ইন্টারনেট। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডেয়ারি প্রোডাক্ট। ডেয়ারি প্রোডাক্ট কোনটা? মাংস তো ডেয়ারি প্রোডাক্ট না। ডেয়ারি মানে হচ্ছে দুগ্ধজাত। ডেয়ারি মানে কি? দুগ্ধজাত, মানে দুগ্ধ বা দুধ থেকে উৎপন্ন। মাংস তো দুধ থেকে উৎপন্ন না। চিজ, দুধ প্রসেস করে একটা যে চিজ বানানো হয়, যেটা তোমরা বার্গারের সঙ্গে খেয়ে থাকো অনেক সময়, বা অনেক কিছু দিয়ে চিজ দেওয়া হয়, চিজের বল বানানো হয়, হ্যাঁ, মাংস দিয়ে। তো পটেটোও তো মানে তোমার মিট কি বলে, দুগ্ধজাত না। ফিশও তো দুগ্ধজাত না। তাহলে এখানে একমাত্র চিজই হচ্ছে দুগ্ধজাত, একটা ডেইরি প্রোডাক্ট। চিজ হচ্ছে তোমার অনেকটা একটা মাখনের মতো একটা ফর্ম, যেটা হচ্ছে তোমার ডিরেক্ট হচ্ছে অনেক কিছুর সঙ্গে খাওয়া যায়, স্যান্ডউইচ, বার্গার, এগুলোর সঙ্গে। দ্য ফুড পিরামিড ইজ আ ফ্লো চার্ট টু শো
ফুড পিরামিড কি? ফুড পিরামিড হচ্ছে এরকম একটা পিরামিড, যে পিরামিডের মধ্যে তোমার যে 5টা খাদ্য উপাদান আছে সেগুলো এইভাবে প্রকাশ করে। তাহলে 5 গ্রুপস অফ ফুড, শর্করা, আমিষ, স্নেহ, এরকম করে ভিটামিন, এই যে 5টা গ্রুপ অফ ফুড, এটা দেখানোর জন্য কি করি আমরা, এরকম একটা পিরামিড ব্যবহার করি। পরবর্তী প্রশ্ন চলে আসছে, ড্যাশ মেক গুড চয়েসেস। চয়েস কি দেখো, আবার সেম একটা জিনিস ভাইয়া শিখাই দিছে, এটা বারবার তোমরা শিখবা। গুড কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন। ভাইয়া কিন্তু অনেকবার শিখাইলো সাদমান ভাইয়া যে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে চয়েসটা তাহলে কি হবে? অটোমেটিক্যালি নাউন হবে। এই উত্তর কিন্তু আমার এই যারা ক্লাস করছো সেই স্টুডেন্টরা কিন্তু কখনোই ভুল করবে না পরীক্ষায়। অনেকে হয়তো বেসিকটা জানার জন্য ভুল করে আসবে, কারণ সবসময় মুখস্থ করতে সঠিক উত্তর দিতে পারবে না। কিন্তু এখানে কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি যে কেন উত্তরটা হচ্ছে, হাউ ইটস দ্য অ্যান্সার, হোয়াই ইট ইস দ্য অ্যান্সার, and how it's going to be, what's the structure, and how to make a good answer. পরবর্তী, what kind of foods should we eat in plenty? কোন জিনিসগুলো পর্যাপ্ত পরিমাণে, প্রচুর পরিমাণে খাওয়া উচিত? শর্করা জাতীয় যে খাবারগুলো, কার্বোহাইড্রেট, ব্রেড, রাইস অ্যান্ড পটাটোস। ব্রেড, রাইস অ্যান্ড পটাটোস। তুমি তো মিল্ক, চিজ, ইয়োগার্ট এগুলো অনেক পরিমাণে খেতে পারবে না। ফ্রুটস অ্যান্ড বেভারেজ খেতে পারবে না অনেক বেশি। মিল্ক, চিজ অ্যান্ড ইয়োগার্ট, এখন যদি অনেকের যারা স্বাস্থ্যগত সমস্যা থাকে ডাক্তাররা ফ্রুট অ্যান্ড ভেজিটেবল অনেক খেতে বলে, কিন্তু তোমার হজমের জন্য আগে ব্রেড, রাইস অ্যান্ড পটাটোস জাতীয় খাবারগুলো, শর্করা জাতীয় খাবারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডেইরি প্রোডাক্টস আর কোনগুলো? ডেইরি বা দুগ্ধজাত খাবার। ফ্যাটস, অয়েলস অ্যান্ড সুইটস। দেখো এর মধ্যে অয়েলটা দুগ্ধজাত খাবার না। মিল্ক, মিট অ্যান্ড বিনস এগুলো একটাও মিল্ক শুধু দুগ্ধজাত খাবার, কিন্তু মিট, মাংস দুগ্ধজাত না। বিন মানে কোনো কিছুর বীজ। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নট দুগ্ধজাত। মিল্ক, চিজ অ্যান্ড ইয়োগার্ট। ইয়োগার্ট মানে হচ্ছে দই। ইয়োগার্ট মানে কি? দই। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ডি। কারেক্ট অ্যান্সার উড বি ডি। পরবর্তী অ্যান্সারে চলে আসছি, উই ডু নট নিড টু মাচ অফ ফ্যাট। আমাদের কিন্তু অতিরিক্ত পরিমাণে ফ্যাট দরকার নেই, কারণ অতিরিক্ত পরিমাণে ফ্যাট যদি আমাদের শরীরে, চর্বি যদি জমা হয়, তাহলে কি হয়, সেটা আমাদের শরীরের জন্য অনেক ধরনের হার্টের রোগ বা ওবেসিটি থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে অনেক ধরনের আমাদের শারীরিক সমস্যা তৈরি করে। তাহলে ফ্যাটটা আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে দরকার নেই। ঠিক আছে। নাসরিন হ্যাজ ড্যাশ থিংস ইন হার হ্যান্ড। দুইটা জিনিস তার হাতে আছে, এটা একদম বই থেকে দেওয়া উত্তর, মুখস্থ রাখতে হবে। সীমা ড্যাশ নাসরিন টু ইট এ লট অফ আইসক্রিম। সীমা ফরবিডস, মানা করলো। কারণ কি? ইন্সপায়ার, অনুপ্রাণিত করবে না। ইনকারেজ মানে উৎসাহিত করবে না। রিফিউজেস মানে প্রত্যাখ্যান করবে না। ফরবিড মানে কি? মানা করা। ফরবিড মানে কি? মানা করা। তাহলে সীমা নাসরিনকে অনেক বেশি আইসক্রিম খেতে মানা করলো, কারণ অনেক বেশি আইসক্রিম খাওয়া হেলথের জন্য ভালো না। খেতে মজা, বাট এটা অনেক বেশি খেলে কি হতে পারে? অসুখ হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নাসরিনস ফেভারিট? নাসরিনের পছন্দ কোনটা? শশা না। লিথি না। চকোলেট না। ব্যানানা। তার পছন্দ হচ্ছে কলা। নাসরিন ড্যাশ সীমা টু ইট সাম আইসক্রিম। অফার সীমা। নাসরিন সীমাকে বললো যে নাও কিছু আইসক্রিম খাও, তখন কিন্তু সীমা তাকে মানা করছে। তাহলে প্রথমে অফারটাকে করছে নাসরিন, অফার্স। উল্টাপাল্টা করা যাবে না। সীমা হচ্ছে বললো অনেক বেশি আইসক্রিম তুমি খেও না, কারণ এটা কি? শরীরের জন্য খারাপ। এই যে আইসক্রিম উইথ চকলেটস ইজ ডেলিশিয়াস, অর্থাৎ চকলেট দিয়ে আইসক্রিম খেতে অনেক মজা লাগে, বাট আনহেলদি। এটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তোমরা আরও বড় হলে তোমাদেরকে আমরা 10 মিনিট স্কুলের ক্লাসে ইনশাল্লাহ শেখাবো। 10 মিনিট স্কুলে আমাদের একাডেমিক ব্যাচে তোমরা যখন ভর্তি হবে, 6 থেকে আমাদের ক্লাস আছে, সেই ক্লাসগুলোই তোমরা এটি পাবে। বোথ নাসরিন অ্যান্ড সীমা লাইক স্ট্রবেরিজ, পাইনঅ্যাপলস, ক্যারোটস, ব্যানানাস। তাহলে কোনটা উত্তর হবে সাদমান ভাইয়া? নাসরিন এবং সীমা দুজনাই কিন্তু কমন যে ফুডটা পছন্দ করে সেটা হচ্ছে ব্যানানা। তারা কলা পছন্দ করে, এটা তাদের হচ্ছে কমন খাবার, কমন পছন্দের খাবার। পরবর্তী, হু সেইজ দ্যাট সীমা হ্যাজ গট দ্য ফ্লু? সীমার যে ফ্লুটা হয়েছে এটা কে বলেছে? সীমার যে ফ্লুটা হয়েছে এটা বলেছে ডক্টর। ফ্লুয়ের কথা তো ডক্টরই বলবে, অন্য কেউ তো আর বলবে না। প্যারেন্টসও বলবে না, স্টুডেন্টসও বলবে না, ফ্রেন্ডসও বলবে না। পরবর্তী অংশে চলে আসছি, হোয়াই ডিডন্ট সীমা গো টু স্কুল? সীমা কেন স্কুলে যায়নি? কারণ তার ফ্লু হয়েছিল, জ্বর হয়েছিল। তার পড়ে যায়নি, স্কুল বন্ধ ছিল না, সে স্কুলে দেরি করে গেছে তা না, তার কি হয়েছিল? জ্বর হয়েছিল। হোয়াই হ্যাজ ডক্টর রিটেন ডাউন আ লিস্ট অফ থিংস? ডক্টর কিছু জিনিস তালিকা করে দিয়েছে, বলেছে এগুলো খেলে, ওষুধগুলো নিলে তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে। টু গেট ওয়েল সুন, দ্রুত যেন সে সুস্থ হয়ে যায়। পরবর্তী, সীমা হ্যাজ গট ইনফ্লুয়েঞ্জা। তার কি হয়েছে? ইনফ্লুয়েঞ্জা হয়েছে। ইনফ্লুয়েঞ্জা কি? একটা ফ্লু। ইনফ্লুয়েঞ্জা কি? একটা ফ্লু, জীবাণুঘটিত ভাইরাস। ডক্টর প্রেসক্রাইব সীমা টু স্টে অ্যাট হোম। তাকে বলেছেন যে তোমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, তুমি বাসায় থাকলে দ্রুত সুস্থ হবে এবং অন্যর জন্য সংক্রামক হবে না।
তাহলে কি বলেছেন তাকে স্টে অ্যাট হোম, করোনার সময় বলতো যে স্টে অ্যাট হোম, তাই না? ওটাও এক ধরনের একটা ফ্লু ছিল, একটা ইনফ্লুয়েঞ্জা ছিল। দ্য ওয়ার্ড লিকুইডস মিন, লিকুইডস মানে কি তরল পদার্থ, লিকুইডস মানে কি তরল। তাহলে তরল এখানে সফট ফুড, নরম খাবার কি তরল না? ফ্রুট কি তরল না? ফ্রুটকে জুস বানালে তরল হয়। তাহলে ওয়াটার অ্যান্ড জুস এটা হচ্ছে তরল। সুইটসও কিন্তু তরল পদার্থ না। তাহলে তরল পদার্থ কোনটা? ওয়াটার অ্যান্ড জুস। অয়েল যদি থাকতো সেটা হতো লিকুইড বা তরল। হুইচ গিভস ইউর বডি এনার্জি, কোনটা আমাদের শরীরকে এনার্জি দেয়? ফুড, নট ওয়াটার, নট এক্সারসাইজ, নট রেস্ট। ওগুলো আমাদের শরীরের সুস্থতার জন্য দরকার, কিন্তু এনার্জি দিবে কি? একমাত্র ফুড। পরবর্তী, হোয়েন শুড উই ট্রাই টু ইট, আমাদের কখন খাবার চেষ্টা করা উচিত? যখন আমাদের খিদা লাগবে তখনই আমরা খাবো। অনলি হোয়েন আই ফিল হাংরি, এটা না, কি ইফ উই ফিল হাংরি। হোয়েন শুড উই ট্রাই টু ইট? ইফ উই ফিল হাংরি। জেসিকা অ্যান্ড সীমা আর পেন ফ্রেন্ডস, তারা কি কলম বন্ধু। তারা কি কলম বন্ধু। পেন ফ্রেন্ডস মানে কি? কলম বন্ধু, অর্থাৎ তারা চিঠি লেখে, একজন আরেকজনের কাছে কি লেখে? চিঠি লেখে। তারা দুই দেশে থাকে কিন্তু একজন আরেকজনের কাছে চিঠি লেখে। পরবর্তী, সীমা ফ্রেন্ড ড্যাশ ভিজিট হার ডিউরিং হার ইলনেস, সীমার বন্ধুরা কদাচিৎ, কদাচিৎ তাকে দেখতে আসে। হার্ডলি, হার্ডলি। সীমা ইজ আন্ডারগোয়িং সাম আনসাউন্ড ডেজ, আনসাউন্ড মানে কি? অসুস্থ। সাউন্ড মানে হচ্ছে সুস্থ, আনসাউন্ড মানে হচ্ছে অসুস্থ। অসুস্থ কিছু দিন সে পার করছে। সীমা ইজ আন্ডারগোয়িং সাম আনসাউন্ড ডেজ, সীমা ইজ আন্ডারগোয়িং সাম আনসাউন্ড ডেজ। পরবর্তী প্রশ্ন, সীমা ইজ কনসার্নড অ্যাবাউট হার ড্যাশ হোমওয়ার্ক অ্যাজ ওয়েল, সীমা এই যে বাসায় বসে থাকছে তখন কি তার অনেক যে বাড়ির কাজ, এই কাজগুলো কি জমে গেছে, তো এগুলো নিয়ে সে কি কনসার্ন মানে কি? উদ্বিগ্ন, মানে হচ্ছে চিন্তিত। কনসার্নড কোন পার্টস অফ স্পিচ? কনসার্ন শব্দের অর্থ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? উদ্বিগ্ন একটা অবস্থা, চিন্তিত কি একটা অবস্থা, তাহলে দোষগুণ অবস্থা গেলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে কি হবে? কনসার্নড আর হিউজ হোমওয়ার্কস, কি হিউজ মানে বিশাল পরিমাণ তার হোমওয়ার্ক। হিউজও কোন পার্টস অফ স্পিচ? হিউজও হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে একটা সেন্টেন্সে এক বা একাধিক কিন্তু পার্টস অফ স্পিচ থাকতে পারে, এখানে কিন্তু দুইটা পার্টস অফ স্পিচ আছে। পরবর্তী, সীমা ইজ ড্যাশ টু রাইট হার সুন, অনুরোধ করা। আর্জিং মানে কি? অনুরোধ করা। অনুরোধ করা। ফরবিডিং মানে মানা করা। ডিসকারেজিং মানে অনুৎসাহিত করা। অ্যাডভাইজিং মানে উপদেশ দেওয়া। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? আর্জিং মানে অনুরোধ করছে। সীমা ইজ আর্জিং জেসিকা টু রাইট হার সুন। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্টোরি অকুপেশনস অ্যাবাউট, অকুপেশনস মানে হচ্ছে পেশা। অকুপেশনস বা পেশাটা কার জীবনী নিয়ে লেখা হয়েছে? বই কিন্তু আছে। ফায়ার ফাইটার মানে কি? ফায়ার ফাইটার মানে হচ্ছে অগ্নিযোদ্ধা বা যে অগ্নি নির্বাপন কর্মী। একদম খাঁটি বাংলায় যদি লিখি, অগ্নি নির্বাপন কর্মী বা বলে দমকল কর্মী। কি বলে? দমকল কর্মী। পরবর্তী, বাট রাজু ডিডন্ট মাইন্ড, হিয়ার মাইন্ড ইজ আ ভার্ব। ভার্ব কারণ কি? দেখো সাবজেক্টের পরে কি বসে? একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে রাজু, তারপরে কি বসবে? ভার্ব বসবে। রাজু ডিডন্ট মাইন্ড, এখানে ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, মাইন্ড হচ্ছে মেইন ভার্ব। পরবর্তী প্রশ্ন, রাজু ইজ আ ফুল টাইম ফায়ার ফাইটার, হিয়ার ফায়ার ফাইটার ইজ আ কি? ফায়ার ফাইটার ইজ আ নাউন। কারণ হচ্ছে তোমার দেখো ফুল টাইমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে কি বসে? অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। সো ফায়ার ফাইটার হচ্ছে একটা নাউন। পরবর্তী প্রশ্ন, রাজুস মেইন জব ইজ পুটিং আউট ফায়ার্স। দেখো এটা কোন টেন্স বলে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকতে পারে। রাজুস মেইন জব ইজ পুটিং আউট ফায়ার্স, হোয়াট কাইন্ড অফ টেন্স? দেখো আমরা জানি যে অক্সিলারি ভার্ব যদি থাকে এবং পরবর্তীতে মেইন ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলি প্রেজেন্ট। দেখো ইজ পুটিং আউট ফায়ার্স। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন হলো না? কারণ হচ্ছে কি জানো? কারণ সে দেখে মনে হচ্ছে যে নর্মালি ধরো আই অ্যাম গোয়িং, আই অ্যাম, এটা কিন্তু একটা ক্রিটিক্যাল কোশ্চিন। আই অ্যাম গোয়িং এটা কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? অক্সিলারি ভার্ব আছে প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত, কিন্তু এখানে
অক্সিলারি ভার্ব থাকার পরও ভার্বের সাথে আইনজি যুক্ত থাকার পরও আমরা বলছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কারণ হচ্ছে রাজু এই কাজটা নিয়মিত করে, এটাকে বলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে হচ্ছে দৈনন্দিন কর্ম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কর্ম। তুমি কোনো কাজ যদি দৈনিক করো, ধরো তুমি প্রত্যেকদিন সকালে সূর্য ওঠার পরে তুমি ব্রাশ করো, তো এটা কি একটা অভ্যাসগত কর্ম। তাহলে রাজু যদি একটা কর্মী হয়ে থাকে ফায়ার সার্ভিসের, তার প্রধান কাজ কি? আগুন নেভানো। ধরো ক্রিকেটারদের প্রধান কাজ কি? খেলা। তাহলে কারো যদি অভ্যাসগত কর্ম বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায়, সেক্ষেত্রে আমরা কি করি? প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাই। সো এই কোশ্চেনটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন এবং এটা কনফিউজড হওয়া যাবে না। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, নট প্রেজেন্ট কন্টিনিউয়াস। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। রাজু ট্রেইনস, রাজু কাদেরকে প্রশিক্ষণ দেয়? ইয়াং বা তরুণদেরকে সে প্রশিক্ষণ দেয়। যে সে যদি একটা ফায়ার ফাইটার, অনেক দিনের অভিজ্ঞ, সে যারা নতুন আসে তাদেরকে কীভাবে আগুন নেভাতে হবে সেটা নিয়ে সে ট্রেনিং দেয়। রাজু লাইকস টু ড্যাশ স্কুল, ভিজিট, সেই স্কুলে যেতে পছন্দ করে। এটা একদম টেক্সচুয়াল প্রশ্ন, এটা জানার কিছু নেই। এভরিওয়ান গট প্যানিকড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো এভরিওয়ান গট প্যানিকড, এখানে এভরিওয়ান কোন পার্টস অফ স্পিচ? এভরিওয়ান হচ্ছে প্রোনাউন। দেখো একটা সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় দুইটা জিনিস বসতে পারে, হয় নাউন, নাউনের বদলে কি বসতে পারে? প্রোনাউন বসতে পারে। নাউন কখন হবে? যখন তোমার কোনো কিছুর নাম বোঝাবে। নাউন কখন হবে? যখন কোনো কিছুর নাম বোঝাবে। কারণ নাম বোঝাবে, ধরো রহিম, করিম, হ্যাঁ, যদু, মধু, কদু। কিন্তু এখানে কিন্তু ধরো শান্ত বোঝালো, প্রান্ত বোঝালো, এটা কিন্তু নাউন কি? নাউন হচ্ছে তোমার কিছু নাম বোঝায়নি। এখানে নাউনের বদলে কি বোঝাচ্ছে? এভরিওয়ান। তাহলে নাউনের বদলে আমরা যেটা ব্যবহার করি সেটাকে আমরা বলি প্রোনাউন। তাহলে এটা কি হবে? প্রোনাউন, প্রোনাউন। ওকে। আর এখানে প্যানিক কোন পার্টস অফ স্পিচ বলো তো? প্যানিক হচ্ছে অ্যাডজেক্টিভ। প্যানিক মানে হচ্ছে ভয় পাওয়া, সবাই ভয় পেয়ে গিয়েছিল। তাহলে ভয় পাওয়া একটা অবস্থা, অবস্থা বোঝালে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। অবস্থা বোঝালে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। পরবর্তী প্রশ্ন, হু কেম টু পুট আউট অন দ্য ফায়ার, কারা আগুন নেভাতে এসেছিল? এ ফায়ার টিম। অবশ্যই ফায়ার টিম এসেছিল, পুলিশ আসেনি, আর্মি আসেনি, র্যাব আসেনি, কারণ তাদের কাজ আগুন নিভানো না। আগুন নিভানো কার কাজ? ফায়ার টিমের কাজ। পরবর্তী প্রশ্ন, সিমিলার ওয়ার্ড অফ স্টুডেন্ট, এটা সিনোনিম। এটা কি? সিনোনিম, সমার্থক শব্দ। সমার্থক শব্দের ইংরেজি হচ্ছে সিনোনিম। পিউপিল, পিউপিল মানেও কি? ছাত্র। স্টুডেন্ট মানেও কি? ছাত্র। পরবর্তী প্রশ্ন, হুইচ রিভার ফ্লোস থ্রো কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে কোন নদী গেছে? নারাসুন্দা। নারাসুন্দা এই নদীটা কিশোরগঞ্জের। পদ্মা, যমুনা, ফুলেশ্বরী এগুলো কোনোটাই কিশোরগঞ্জের নদী না। এটা একদম এক্স্যাক্ট বইয়ে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, হাউ ফার ইজ কিশোরগঞ্জ ফ্রম ঢাকা, কিশোরগঞ্জে আমরা অনেকগুলো তথ্য এখন জানবো। কিশোরগঞ্জে 145 কিলোমিটার, ঢাকা থেকে 145 কিলোমিটার কিশোরগঞ্জের দূরত্ব, ঢাকার একদম কেন্দ্র থেকে। পরবর্তী প্রশ্ন, হুইচ ইজ দ্য বিগেস্ট ঈদ গ্রাউন্ড ইন বাংলাদেশ, এটা আমরা সবাই জানি ঈদের সময় এখানে দেশের বৃহত্তম জামাজ হয়, শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, এটাও কিশোরগঞ্জে। শোলাকিয়া ঈদগাহ ময়দান, এটা কোথায়? কিশোরগঞ্জে। ঈদের সময় দেখবে যে এখান থেকে কিন্তু জাতীয় যে টেলিভিশন চ্যানেলগুলো তারা সরাসরি লাইভ করে শোলাকিয়া ঈদগাহ ময়দান বা শোলাকিয়া ঈদ গ্রাউন্ড। পরবর্তী প্রশ্ন, বজ্রকিশোর প্রামাণিক, বজ্রকিশোর প্রামাণিক ছিলেন একজনকে? জমিদার। ল্যান্ডলর্ড মানে কি? জমিদার। ল্যান্ডলর্ড মানে হচ্ছে ভূস্বামী বা জমিদার, যার জমি আছে, ল্যান্ডলর্ড। পরবর্তী প্রশ্ন, হোয়ার ইজ দ্য ফোর্ট অফ ঈশা খান, ঈশা খানের যে দুর্গটা ছিল কিশোরগঞ্জের জঙ্গল বাড়িতে। কোথায়? জঙ্গল বাড়ি বা অনেকে বলে জঙ্গলমহল। এই জঙ্গল বাড়িটা তোমার এখানে ঈশা খান সাথে কিন্তু মোগলদের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে ঈশা খান হচ্ছে নিহত হয়েছিলেন। সো এটা হচ্ছে কোথায়? জঙ্গল বাড়ি। কোথায় এটা অবস্থিত? তিনি ছিলেন ভাটি অঞ্চলের জমিদার ঈশা খান। ভাটি অঞ্চল মানে যেখানে অনেক পানি আছে। কিশোরগঞ্জে দেখবে এখন হাওর আছে, অনেক পানি আছে। পরবর্তী প্রশ্ন, হাউ মেনি উপজেলাস আর দেয়ার ইন কিশোরগঞ্জ, যারা কিশোরগঞ্জের আছো তারা কমেন্টে লিখবা সো উই আর ফ্রম কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে কয়টা উপজেলা, কোন কোন উপজেলা থেকে কারা আছো তারা কমেন্ট করবে ভিডিওতে। 13টা উপজেলা আছে কিশোরগঞ্জে, কে কোন উপজেলা থেকে আছো প্লিজ ডু কমেন্ট। এবং যারা কিশোরগঞ্জের বাইরে অন্যান্য জেলা, অন্যান্য উপজেলা থেকে আছো তারা নিজেদের জেলা এবং উপজেলার নামটাও কমেন্টে লিখতে পারো। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের জন্ম কিন্তু কিশোরগঞ্জে এবং তিনি একজন ছিলেন বিখ্যাত কি? চিত্রশিল্পী। বিখ্যাত চিত্রশিল্পী, বিখ্যাত চিত্রশিল্পী, গ্রেট পেইন্টার। আমরা জানি যে সত্যজিৎ রায় এবং তার দাদা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং তার বাবা সুকুমার রায় সবাই কিন্তু কিশোরগঞ্জের জমিদার ছিলেন। অ্যানি ভিজিটেড কক্সেস বাজার, অ্যান্ডি ভিজিটেড কক্সেস বাজার লাস্ট মান্থ, গত মাসে অ্যান্ডি কী করেছে? কক্সবাজার পরিদর্শন করেছে, গত মাসে সে পরিদর্শন করেছে। হোয়াট ডাজ অ্যান্ডি ওয়ান্ট টু নো, অ্যান্ডি ওয়ান্ট টু ডু নাও, অ্যান্ডি এখন কি করতে চায়? অ্যান্ডি নতুন নতুন জায়গা ঘুরতে চায়, ভিজিট নিউ প্লেসেস। অ্যান্ডি কী করতে চায়? অ্যান্ডি নতুন নতুন জায়গা ঘুরতে চায়। পরবর্তী প্রশ্ন, হুইচ
অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কি, অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে তোমার যেটা তোমার নিজে করা হয়, আর প্যাসিভ ভয়েস মানে যেটা তুমি না করে অন্যকে দ্বারা করাও, হ্যাঁ, নিষ্ক্রিয়। তো দেখো, দ্য বিউটি অফ টি গার্ডেন্স ক্যান বি এনজয়। আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দিই। দেখো, বি প্লাস V3 থাকলে সেটা কিন্তু সবসময় কি প্যাসিভ ভয়েস। বি প্লাস V3 এটা প্যাসিভ ভয়েসের একটা স্ট্রাকচার। দেখো, বি ভার্ব আছে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম এনজয়েড, তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম। পরবর্তী, সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ লোকেটেড ইন দ্য বে অফ বেঙ্গল। বঙ্গোপসাগরে এটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। দেখো, যেটা কারেক্ট সেটা কেন কারেক্ট আগে বলি, তারপরে আমি বলছি বাকিগুলো কেন কারেক্ট নয়। দ্য ক্রুজেস আর এক্সাইটিং অ্যান্ড সেফ, প্লুরাল আছে ক্রুজেস, এই জন্য আর আছে, আর এক্সাইটিং। দেখো, ক্রুজেসের সাথে ইজ হবে না, সবসময় কী হবে, আর হবে, এই জন্য এটা ভুল। দ্য ক্রুজেস আর এক্সাইট হয় না, হয় কি হবে, এক্সাইটিং মানে অ্যাডজেক্টিভ বসবে, এই জন্য এটা ভুল। দ্য ক্রুজেস আর এক্সাইটিং অ্যান্ড সেভ না, কি এটা সেফ হবে। এই জায়গায় কিন্তু একটা ভুল করছে, সব জায়গায় টেকনিক্যালি ছোটো ছোটো ভুল করে রাখছে, যে তোমরা ভুল উত্তরটাই অ্যান্সার করো কি না। পরবর্তী, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ পাংচুয়েশন কারেক্টলি ইউজড। কোনটায় যদি চিহ্নের ব্যবহার সঠিকভাবে, বিরাম চিহ্নের ব্যবহার সঠিকভাবে করা হয়েছে। দেখো, ওহ দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, এটা দেখতে অনেক সুন্দর লাগছে, এটার মধ্যে কিন্তু বিরাম চিহ্নের ব্যবহারগুলো সঠিকভাবে করা হয়েছে। এই যে ওয়ান্ডারফুল বোঝালে কি হবে, বিস্ময়, কোনো কিছু নিয়ে আবেগ বা বিস্ময় বোঝালে। আই অ্যাম আনহ্যাপি হেয়ার, এ কিন্তু ফুল স্টপ দেয় নাই। হাউ বিউটিফুল শি ইজ, এটা প্রশ্নবোধক হবে না, কি হবে, বিস্ময়বোধক চিহ্ন। বিস্ময়বোধক চিহ্নের ইংরেজি কি, নোট অফ এক্সক্লামেশন। বিস্ময় চিহ্ন কি, নোট অফ এক্সক্লামেশন। আর যদি প্রশ্নবোধক হয় সেটাকে আমরা বলি নোট অফ ইন্টারোগেশন। প্রশ্নবোধক হলে হয় নোট অফ ইন্টারোগেশন, আর বিস্ময়বোধক হলে নোট অফ এক্সক্লামেশন। তো এখানে নোট অফ ইন্টারোগেশন ভুল করে দিয়ে আছে, কি হবে, নোট অফ এক্সক্লামেশন। দ্য পিকচার ইজ ভেরি নাইস টু লুক অ্যাট, দিস পিকচার ইজ ভেরি নাইস টু লুক অ্যাট, না এটাও সঠিক উত্তর হয়নি, এইটা হবে। পরেরটা, ইউ ক্যান গো অন উডেন বোটস অর সি ট্রাক। দ্য আন্ডারলাইন ওয়ার্ড, দেখো এখানে আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে তোমার, দেখো এই উডেন, দেখো উডেনের আগে কি আছে, পরে কি আছে, নাউন। বোট হচ্ছে নাউনের আগে যেটা বসে সেটা কি, অ্যাডজেক্টিভ। কারণ দেখো বোটটা কীরকম অবস্থা বোঝাচ্ছে না, উডেন বোট, স্টিলের বোট হতে পারে, প্লাস্টিকের বোট হতে পারে, কিন্তু এটা কাঠের নৌকায় তুমি যেতে পারো। তাহলে নৌকাটা কিসের, কাঠের। নৌকাকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। পরবর্তী প্রশ্ন, হাউ আর দ্য ক্রুজেস, ক্রুজগুলো কেমন, মানে এই যাত্রাটা কেমন, সেফ, এক্সাইটিং অ্যান্ড সেফ, একটু আগে আমরা দেখে এসেছি। পরেরটা, এ বার্থডে ইজ আ স্পেশাল ডে, অবশ্যই জন্মদিন কি একটা বিশেষ দিন। পরবর্তী প্রশ্ন, পিপল সেলিব্রেট বার্থডে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন ডিফারেন্ট ওয়েস। পুরো পৃথিবীতে সবাই কি একই ওয়েতে বার্থডে বা জন্মদিন পালন করে, অবশ্যই না। কেউ জন্মদিনে মিলাদ দেয়, কেউ দেখবা কেক কাটে, কেউ দেখবা হচ্ছে জন্মদিনে পরিবার নিয়ে ঘুরতে যায়, এক এক দেশে এক এক ধরনের কালচার আছে। পরবর্তী প্রশ্ন, হু ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস, কারা তোমার এই মোমবাতি ফু দিয়ে নিভায়। অবশ্যই যে বার্থডে বয় বা যে বার্থডে গার্ল, সেই কি করে, ফু দিয়ে নিভায়, এটাই তো আমরা দেখি ট্র্যাডিশনালি। হোয়েন ডাজ বার্থডে গার্ল অর বয় ব্লো আউট দ্য ক্যান্ডেলস। ওই যে আমরা সবাই বলি হ্যাপি বার্থডে টু ইউ, এই অ্যাট দ্য এন্ড অফ দ্য সঙের শেষে গিয়ে কি করে, তারা এইটা নিভিয়ে দেয়, তাই না। হু ওয়ার নিউ ক্লথস ইন বার্থডে, দ্য চিলড্রেন। নর্মালি ছোটো বাচ্চারা জন্মদিনে নতুন জামা কাপড় পরে, বড়দের কি অতটা উৎসাহ থাকে না জন্মদিনে। হ্যাপি বার্থডে টু ইউ ইজ আ কি বার্থডে সং। পরবর্তী, ক্যান্ডেলস আর লিট অন দ্য কেক, মোমবাতি কোথায়, কেকের মধ্যেই দেওয়া হয়, এটা সেলিব্রেশন ওখান থেকে আমরা নিয়েছি। চিলড্রেন এনজয় দ্য ডে ইন ডিফারেন্ট ওয়েস, অনেক ধরনের ভাবে তারা দিনটাকে পালন করে। হুইচ ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড়, অনেকে মনে করে যে কম্পিটিশন হচ্ছে ফুটবল। অবভিয়াসলি নট, ফুটবল বিশ্বকাপ না, কারণ অলিম্পিক গেমসে কিন্তু অনেক ধরনের খেলাধুলা করা হয় এবং পৃথিবীর 200টার বেশি দেশ এখানে কি করে,
পার্টিসিপেট করে, 200টা নেশন জাতি এখানে পার্টিসিপেট করে। তো 194টা স্বাধীন দেশ এবং পাশাপাশি কিছু যে পর্যবেক্ষক দেশ তারাও এখানে অংশ নেয়। তাহলে অবশ্যই অলিম্পিক গেম, নট কোপা আমেরিকা, নট ওয়ার্ল্ড কাপ, যদিও এগুলো আর্জেন্টিনা জিতছে, নট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট তো অল্প কয়েকটা দেশ খেলে। সো বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন পৃথিবীর মধ্যে কোনটা? অবশ্যই অলিম্পিক গেমস। অলিম্পিক গেমসে কয়টা দেশ অংশ নেয়? এই দেখো আমি অলরেডি বলে দিয়েছি, এটা মোর দ্যান 200। কয়টা নেশন এখানে পার্টিসিপেট করে? মোর দ্যান 200। অলিম্পিক গেমস অকার্স এভরি 4 ইয়ার্স। অবভিয়াসলি প্রতি 4 বছর পর পর কী হয়? অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। কত বছর পর পর? প্রতি 4 বছর পর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। ফ্রম হোয়ার হ্যাজ অলিম্পিক গেমস বিন অরিজিনেটেড? অ্যাট দ্য ফুট অফ দ্য মাউন্ট অলিম্পাস। এই মাউন্ট অলিম্পাস শব্দ থেকে অলিম্পিক শব্দটার উৎপত্তি, অর্থাৎ অলিম্পাস নামে একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের পাদদেশে। অন দ্য ফুট মানে হচ্ছে পাদদেশে, যেমন হিমালয়ের পাদদেশে, মানে হিমালয়ের পাহাড়ের পাদদেশে হচ্ছে এই নেপাল অবস্থিত, ভারত অবস্থিত, সেরকম অলিম্পাস পাহাড়ের পাদদেশে গ্রিস অবস্থিত। সেই গ্রিসে অলিম্পিক গেমস শুরু হয় এবং নামটা এসেছে অলিম্পাস পর্বত থেকে, এটা এখনও আছে। হুইজ ব্যারন পিয়েরে দে কুবার্তা, অনেকে কুবার্তিনো বলে কিন্তু তার নাম হচ্ছে পিয়েরে দা কুবার্তা। তিনি হলে ফাউন্ডার অফ IOC, ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিল। ব্যারন পিয়েরে দে কুবার্তা হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিলের প্রতিষ্ঠাতা। হুইচ নেশন ডিড ফার্স্ট হোল্ড দ্য অলিম্পিক গেমস? অবশ্যই প্রথম এটা শুরু করেছিল কারা? গ্রিস। প্রথম শুরু করেছিল কারা? গ্রিস। কিন্তু এখন কিন্তু শুধু গ্রিসেই হয় না, পৃথিবীর অনেক দেশে 4 বছর পর পর এটা একটা অনুষ্ঠিত হয়। কখনো ইংল্যান্ডে হয়, কখনো আমেরিকায় হয়, এক সময় এক দেশে, কখন চীনে হয়। হোয়ার ওয়াজ দ্য অলিম্পিক গেমস হেল্ড ফার্স্ট? প্রথম কোথায় অলিম্পিক গেমস হয়েছে? প্রথম হয়েছে গ্রিসে, অবশ্যই গ্রিসে হয়েছে। হোয়েন ওয়াজ দ্য IOC ফাউন্ডেড? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ব্যারন পিয়েরে দা কুবার্তা এটা প্রতিষ্ঠা করেন 1894 সালে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VVVI, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা পরবর্তী, হোয়ার ইজ দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম সিচুয়েটেড? মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁও। এখানে আমি কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম, অসাধারণ একটা জায়গা। এবং মুক্তিযুদ্ধ জাদুঘরে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস খুব সুন্দরভাবে এখানে চিত্রায়িত করা হয়েছে। তোমরা যদি কেউ ঢাকায় ঘুরতে আসো অবশ্যই আগারগাঁও অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে যাবে, যেখানে তোমরা 2 তলায় ঢুকে দেখতে পাবে একটা বিশাল বড় জঙ্গি বিমান আছে এবং সেটা কিন্তু একটা সত্যিকারের বিমান এবং মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীরা এটা ব্যবহার করেছিল। পরবর্তীতে তারা বাংলাদেশ সরকারকে উপহার দেয় এবং তারা মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে সেটা হস্তান্তর করে। তাহলে কোথায় সেটা? আগারগাঁওয়ে। দ্য স্টুডেন্টরা এখানে কোথায় চড়ে গিয়েছিল? বাসে চড়ে গিয়েছিল অবভিয়াসলি। হুইচ অফ দ্য ডেট অফ দ্য ফিল্ড ট্রিপ? তারা কবে গিয়েছিল? 14 ডিসেম্বর। 14 ডিসেম্বর কি? বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী দিবস, এই দিন আমাদের দেশের সবচেয়ে বুদ্ধিজীবী মানুষগুলোকে হত্যা করা হয়, সব জ্ঞানীগুণী মানুষকে পাকিস্তানি সেনাবাহিনীরা হত্যা করে। দে রিচ দ্য মিউজিয়াম অ্যাট 10 AM, সকাল 10টায় তারা পৌঁছায়। হু ওয়াজ ওয়েটিং ফর দ্য স্টুডেন্ট? স্টুডেন্টদের জন্য কি অপেক্ষা করছিল? একজন গাইড। কে অপেক্ষা করছিল? একজন গাইড অপেক্ষা করছিল, সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে তাই। পরবর্তী প্রশ্ন, হাউ মেনি গ্যালারিজ ওয়ার দেয়ার ইন দ্য মিউজিয়াম? মিউজিয়ামে কয়টা গ্যালারি ছিল? মিউজিয়ামে 6টা গ্যালারি ছিল। মিউজিয়ামে কয়টা গ্যালারি ছিল? 6টা গ্যালারি ছিল। এটা কিন্তু টেক্সট বইয়ের প্রশ্ন। পরবর্তী, হোয়ার ডিড দ্য টিচার রিড আউট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাট গ্যালারি 3। কয় নাম্বারে গিয়ে শিক্ষক পড়লেন স্বাধীনতার ঘোষণা? স্বাধীনতার ঘোষণা ওখানে আছে, গ্যালারি নাম্বার 3তে তোমরা গেলে খুঁজে পাবে যে আমাদের যে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় সেটা সেখানে রাখা আছে। হোয়ার ডিড দ্য ক্যাম্পুরি? ক্যাম্পুরি হচ্ছে স্কাউটদের একটা প্রোগ্রাম। এটা কোথায় হয়েছিল? শ্রীমঙ্গলে হয়েছিল। শ্রীমঙ্গল হচ্ছে মৌলভীবাজারের একটা উপজেলা, এটার নাম হচ্ছে শ্রীমঙ্গল। সেখানে অনেক চা বাগান আছে। এখানে নর্মালি জাম্বুরি, ক্যাম্পুরি এগুলো অনুষ্ঠিত হয়। হোয়েন ওয়াজ দ্য কাবস ট্রাভেলিং ফ্রম ঢাকা টু সিলেট? তারা রাত্রেবেলা রওনা দিয়েছিল, ঢাকা থেকে কাবরা গিয়েছিল। হাউ ডিড দ্য কাবস গো ফ্রম সিলেট টু শ্রীমঙ্গল? তারা কোথায় গিয়েছিল? সিলেট থেকে শ্রীমঙ্গলে কিসে চড়ে গিয়েছিল? তারা ট্রেনে চড়ে গিয়েছিল সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। হোয়াই ডিড দ্য কাবস সেট আপ টেন্টস ইন দ্য ক্যাম্পুরি? তারা ক্যাম্পুরিতে তারা টেন্ট বা তাঁবু স্থাপন করলো কেন? রেস্ট নেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডিড দ্য কাবস ডু ফার্স্ট অ্যাট দ্য ক্যাম্পুরি? তারা ক্লিন আপ দ্য এরিয়া। তারা প্রথমে গিয়ে, স্কাউটদের কিন্তু এটা শেখানো হয়, তারা প্রথমে গিয়ে জায়গাটা পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে নেওয়ার পর তারা সেখানে হচ্ছে ক্যাম্প স্থাপন করবে। সেই জায়গাটা তাদের জন্য আগে নিরাপদ করে নেবে, পরিষ্কার করে নেবে, যেন হাইজিনিক হয়। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডিড দ্য কাবস ডু ইন দ্য আফটারনুন অ্যাট দ্য ক্যাম্পুরি? তারা সন্ধ্যাবেলা কী করলো? তারা একটু আনন্দ করলো, গান বাজনা করলো, স্যাং সংস। তারা সন্ধ্যাবেলা রান্নাও করেনি, গেমও খেলেনি, তারা সন্ধ্যাবেলা কি করেছে? তারা গান গেয়েছে। হোয়ার ইজ দ্য লাওয়াছড়া ন্যাশনাল পার্ক? লাওয়াছড়া ন্যাশনাল পার্ক কোথায়? শ্রীমঙ্গলে। এটা এখানে আমি ঘুরতে গিয়েছিলাম, খুবই সুন্দর জায়গা। এবং কিন্তু এখানে কিন্তু একটা অনেক দিন আগে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 100 ডেজ
অথবা 500 ডেজ, এক্স্যাক্টলি মুভিটার নাম মনে নাই। এই মুভিটার শুটিং হয়েছিল সেই অনেক বছর আগে। এখানে একটা বিশাল বড় একটা মুভির, ব্রিটিশ মুভির শুটিং হয়েছিল। হোয়াট ডিড দ্য কাপ সি লাওছড়া পাস্ট ন্যাশনাল পার্ক, এ গিবন মুভিং থ্রু দ্য ট্রিজ। একটা গিবন, একটা বানর, বানর কী করছিল? লাওছড়া ন্যাশনাল পার্কে গিয়ে আমরা অনেক অনেক বানর দেখেছি, একটা বানর গাছের দিকে যাচ্ছিল। নিপা ওয়াজ ফাউন্ড ইন দ্য ফিল্ড, নিপাকে কোথায় খুঁজে পাওয়া গেল? মাঠে খুঁজে পাওয়া গেল। পরবর্তী প্রশ্ন, সরি আমরা একটু বেশি আগে চলে এসেছি। দেখো তোমাদের হচ্ছে এটা হচ্ছে তোমার যে একটা বাংলাদেশের সাইক্লোন হয়েছে, সেই সাইক্লোন নিয়ে এই প্যাসেজটা আছে। তো এই সাইক্লোনের পরে নিপাকে মাঠে খুঁজে পাওয়া গেছিল এবং নিপা হচ্ছে কোনো কিছু মনে করতে পারছিল না। নিপা ডিডন্ট রিমেম্বার এনিথিং। পরবর্তী প্রশ্ন, হু টুক নিপা অ্যাট হোম, নিপাকে বাসায় নিয়ে আসলো কে এই সাইক্লোনের পরে? বাবুলস ফাদার, বাবুলস ফাদার। মেনি পিপল ওয়ার মিসিং আফটার সাইক্লোন আইলা, আইলা হচ্ছে একটা ঘূর্ণিঝড়ের নাম। এটা কিন্তু অনেক মানুষ এখানে মারা গেছে এবং তাদের অনেকে কি সমুদ্রের স্রোতে তারা ভেসে গেছে, তাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি, যেটা খুবই দুঃখজনক। হু ওয়াজ নেভার ফাউন্ড, নিপাস গ্র্যান্ডফাদার, তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি, সাইক্লোনের ফলে উনি সমুদ্রের পানিতে ভেসে গেছেন। সাইক্লোনের ফলে কিন্তু 7-8 ফিট উঁচু, 10-12 ফিট উঁচু পানির স্রোত চলে আসে সমুদ্র থেকে এবং সেটা সব কিছু ভেসে নিয়ে চলে যায়। নিপাস স্কুল বিকাম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স, এবং তোমরা উপকূলীয় অঞ্চলে গেলে দেখবে, আমি গিয়ে দেখেছি যে সেখানে কিন্তু স্কুলগুলো সাইক্লোন সেন্টার, স্কুলগুলো কি বলা হয়? সাইক্লোন সেন্টার। অর্থাৎ সাইক্লোন হলে স্কুলগুলো এমনভাবে শক্তভাবে বানানো হয় যতই ঝড়ঝঞ্ঝা হোক ওগুলাতে যেন মানুষকে আশ্রয় নিতে পারে, মানুষ সব তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে সেই সাইক্লোন সেন্টারে চলে যায়। তাহলে নিপাস স্কুল বিকাম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স। হোয়ার ডিড বাবুলস ফ্যামিলি গো টু লিভ, বাবুলের ফ্যামিলি কোথায় চলে গেল? স্কুলে, তারা সাইক্লোন সেন্টারে চলে গেল। পরবর্তী প্রশ্ন, শি ডিডন্ট রিমেম্বার এনিথিং, দ্য সেন্টেন্স ইজ, দেখো অবভিয়াসলি ডিডন্ট আছে, ডিডন্ট থাকলে কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, নট প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনো হওয়ার স্কোপই আসে না, কারণ ডিডন্ট আছে। আর কন্টিনিউয়াস হলে কী হতো? ভার্বের সাথে আইএনজি হতো, এই জন্য পাস্ট কন্টিনিউয়াসও হবে না, কী হবে? পাস্ট ইনডিফিনিট হবে। এখন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফ আমি লিখে রেখেছি, এই প্যারাগ্রাফগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নেবে। প্যারাগ্রাফগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ পুরো পরীক্ষার জন্য। প্রথমে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এই জার্নি বাই 10, তারপরে দিয়েছি হাউ টু ইমপ্রুভ ইংলিশ, কীভাবে এটা ইমপ্রুভ করা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি শুধু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে নিচ্ছি, তোমরা এগুলো স্লাইডটা তোমরা স্ক্রিনশট দিয়ে এগুলো পড়বে। খুবই সহজ বাংলা দেওয়া আছে, মানে খুবই সহজ ইংরেজি দেওয়া আছে, যেগুলোর বাংলা করা খুবই সহজ। ইংরেজি কীভাবে উন্নত করা যায় এটা নিয়ে প্যারাগ্রাফ দিয়েছি, খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরেরটা মাই ভিজিট টু এ বুক ফেয়ার, এটাও হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লক্ষ্য রাখবে আমি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোই দিয়েছি, তারপরও গুরুত্বপূর্ণগুলোর মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা আমি ফাঁকিবাজদের জন্য বলে দিচ্ছি। যদিও বৃত্তি পরীক্ষায় কিন্তু ফাঁকিবাজি করলে বৃত্তি পাওয়া যাবে না, এই জন্য খুব ভালো করে পড়তে হবে, সবগুলোই পড়বে। তারপরে যে কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে সেগুলো বলে দিলাম। মাই ভিজিট টু এ বুক ফেয়ার, আমি কীভাবে একটা বুক ফেয়ার 21শে বুক ফেয়ার ঘুরেছি সেটা এখানে দিয়েছি। পরে হচ্ছে হাউ ক্যান আই ইমপ্রুভ ইংলিশ, এটা একবার দিয়েছি। মাই প্যারেন্টস, আমারও বাবা মাকে নিয়ে আসতে পারে। পেন ফ্রেন্ড খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে পেন ফ্রেন্ড নিয়ে তোমাদের টেক্সট বই আছে, এজন্য পেন ফ্রেন্ডে কিন্তু আসতে পারে। এখানে আমরা অন্য আরেকজন পেন ফ্রেন্ডের কথা লিখেছি, যে আমার একজন পেন ফ্রেন্ড আছে যার নাম রাফিদ রাফসানজানি এবং সে ইরানে থাকে, তেহরান, ইরানের রাজধানী তেহরানে। তার বাবা একজন চিকিৎসক, মা একজন স্কুল টিচার, সে বাংলাদেশকে পছন্দ করে, এগুলো সব দিয়েছি। এ টুরিস্ট প্লেস আই ভিজিটেড, আমি একটা টুরিস্ট প্লেস ঘুরতে গিয়েছিলাম, সেন্ট মার্টিন আইল্যান্ড, সেটা নিয়ে লিখেছি। এরকম করে ছোটো ছোটো কিন্তু লিখতে হবে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু টুরিস্ট স্পট, এটা গুরুত্বপূর্ণ, ভিভিআই। পরবর্তী, এক কম্পিটিশন অ্যাটেন্ডেড, স্কুলে যে কম্পিটিশনে আমি অংশগ্রহণ করেছি এটা গুরুত্বপূর্ণ। মাই বার্থডে পার্টি, এটা টেক্সচুয়াল, সো এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মাই ফেভারিট গেম, গুরুত্বপূর্ণ। দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। যদি আসে বানিয়ে লেখার সম্ভাবনা খুব কম, তাই কি করবে? এটা সুন্দর করে মুখস্থ করে খাতায় কয়েকবার করে লিখবে, ঠিক আছে? এবং সবারটা যেন একই রকম না হয়, একটু সিনোনিম অ্যান্টোনিম চেঞ্জ করে করে লিখবে। পরবর্তীটা হচ্ছে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব নিয়ে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, একবার দিয়েছি। কিন্তু দেখো হাউ টু ইমপ্রুভ ইংলিশ আর ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, দুই প্যারাগ্রাফের মধ্যে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? একটা হচ্ছে কিভাবে তুমি ইংরেজিতে উন্নত হবে, নিজেকে উন্নত করবে, আর এটা হচ্ছে ইংরেজি শেখার
গুরুত্বটা কি। একটা হচ্ছে কিভাবে করবে মেথড, আর এটা হচ্ছে ইংরেজি শেখা কেন গুরুত্বপূর্ণ। ওইটা হলো হাউ, কিভাবে করবে, মেথড শিখে দিচ্ছে। এটা হচ্ছে হোয়াই, হোয়াই দিয়ে প্রশ্ন করলে এটার উত্তর পাওয়া যাবে, তাই না? খুব সিম্পল, যারা বুদ্ধিমান তারা কিন্তু বুঝতে পেরেছ। পরবর্তী, মাই ফাদার, নিজের বাবাকে নিয়ে। মাই গ্র্যান্ডমাদার আসতে পারে। মাই ভিলেজ, এটাও গুরুত্বপূর্ণ। মাই পেট ক্যাট, পেট অ্যানিমাল মোটামুটি গুরুত্বপূর্ণ। মাই স্কুল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মাই বেস্ট ফ্রেন্ড, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক অনেক গুরুত্ব দিয়ে তোমরা পড়বে বৃত্তি পরীক্ষার জন্য, কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা একটু বড় করে দিয়েছি অন্যগুলোর তুলনায়, কারণ বন্ধুকে নিয়ে, নিজের দেশকে নিয়ে কিন্তু লিখলে কিন্তু শেষ হয় না, এই জন্য অনেক অনেক দেওয়া হয়েছে। এরপরে তোমাদের শেষ, কারণ অনেক অনেক দিয়ে ফেলেছি। সো তোমরা এই সাজেশানটা, যদি তোমাদের জন্য এক্সট্রা একটা সাজেশন দিয়েছি, তার পাশাপাশি এরকম একটা সাজেশনমূলক ক্লাস নিলাম, আশা করছি তোমাদের বৃত্তি পরীক্ষায় এগুলো অনেক বেশি সহায়ক হবে। আর তোমরা তো আরও বড় হয়ে যাচ্ছ, তোমাদের জন্য আমরা 10 মিনিট স্কুলের অনেক অনেক কোর্স, বিভিন্ন সাবজেক্টের, তোমরা কীভাবে বাংলায় ভালো হবে, ইংরেজিতে ভালো হবে, সায়েন্সের সাবজেক্টগুলোতে ভালো হবে, সব কিছু নিয়ে একাডেমিক কোর্স আছে। তোমরা সেগুলোতে চাইলে ভবিষ্যতে ভর্তি হতে পারো। এখন বৃত্তি পরীক্ষা দিয়ে তোমরা নিজের সফলতা অর্জন করো, কারণ এটার জন্য কিন্তু রিওয়ার্ড থাকে, সরকারের পক্ষ থেকে একটা ভালো টাকা পাওয়া যায়, এবং এটা অনেক বড় একটা সম্মানের ব্যাপার। সবচেয়ে বড় কথা, আমি ক্লাস 5 বৃত্তি পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম। সো তোমাদের জন্য সেরকম শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সঙ্গে নতুন কোনো ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সাদমান ভাইয়া আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।